এর আগের দিন ক্লাস করছো স্বল্প? আচ্ছা, দেখি আজকে যদি শেষ হয় এটা। শেষ হলে আমাদের সেকেন্ড পেপার শুরু করতে হবে, কারণ সেকেন্ড পেপারে তো অধ্যায় আছে অনেক, পড়া লাগবে। তোমরা কি সেকেন্ড পেপার কোথাও পড়তেছো নাকি? তোমাদের ইয়া কি বলে, কেমিস্ট্রি? আচ্ছা, কেমিস্ট্রি কি খবর? তোমরা কেমিস্ট্রি পড়ো, সেকেন্ড পেপার করতেছো? মানে কয়টা অধ্যায় হয়েছে, মানে শুরু হয়েছে নাকি অধ্যায় টধ্যায় শেষ হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে। কি স্কুলে, সরি স্কুল কেন, কলেজের কথা বলতেছো নাকি টিউশনের কথা বলতেছো? আচ্ছা, টিউশন। ভালো, তাহলে তো হলো, কারণ ইয়া তোমাদের ফুল সিলেবাস না, দেখবা যে ইয়া কি বলে, ওই যোগ রসায়নটা পড়তে অনেক সময় লাগতেছে। তারপরে এদিকে পরিবেশ রসায়ন, আবার তড়িৎ রসায়ন, হ্যাঁ তড়িৎ রসায়ন আছে, পরিমাণগত আছে, এগুলো পড়া লাগবে। আচ্ছা তাহলে, উম, হ্যাঁ, 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 প্রচুর স্যারের কাছে পড়লে ওটা সুবিধা যে উনি, মানে ধরো না আমাদের ওই 9-10-এ, আমরা তো 9-10-এ পড়ছিলাম, তখনই আর কি আমাদের অনেক কিছু পড়াই ফেলছিল। যোগটা একটু, মানে শুরুতে আর কি, মানে তোমার কঠিন লাগার কথা, কিন্তু আমাদের কাছে সোজা লাগে। কারণ পরবর্তীতে আরো মেলা জিনিস আসবে, দেখবা যে অনেক বড়, মানে এত কিছু পড়া লাগতেছে, তুমি আর কি দেখবা যে অবাক হয়ে যাবা। আচ্ছা তাহলে এই এই তাহলে হ্যাঁ, শুরু করি তাহলে। হচ্ছে আজকে প্রথমে আর কি এইগুলা দিয়ে শুরু করতেছি। মানে আমাদেরকে, মানে কি বলে এটাকে, ত্রিভুজ গঠন করতে বলতে পারে, কিংবা হচ্ছে বহুভুজ গঠন করতে বলতে পারে, সরলরেখা গঠন করতে বলতে পারে। আর সরলরেখাটা দিয়ে আগে লিখি। সরলরেখা, ত্রিভুজ, তারপর তোমার হলো চতুর্ভুজ, এই যে জ্যামিতিক চিত্রগুলা, এগুলা গঠন করতে বলতে পারে। সমাবেশ। আহ, এখনই দেখবা কিভাবে আসলো। তো প্রথমে আমি সরলরেখা দিয়ে আগাই। মানে এইগুলা আর কি ছোট একটা টপিক, মানে ধরে নাও এমসিকিউ তে যদি চলে আসে তাহলে তো পারতে হবে। এমসিকিউ আর কি, এমসিকিউ তে আসার মতো এগুলো। ঠিক আছে, তাহলে প্রথমে সরলরেখা আমরা গঠন করব। সরলরেখা মানে, এখন দেখো সরলরেখা কিভাবে গঠিত হয় বলো তো আমাকে একটা, ইয়া এটা তোমরা প্রিভিয়াস নলেজ থেকে বলো যে একটা সরলরেখা কি দিয়ে গঠিত হয়। আমাদের জ্যামিতি যাত্রাটা কোন জিনিসটা দিয়ে শুরু হয় বলো তো? বিন্দু, তাই না? একটা পয়েন্ট, একটা পয়েন্ট থেকেই তো সবকিছু শুরু হয়। একটা পয়েন্ট থেকে অনেকগুলো পয়েন্ট জোড়া লাগায় একটা সরলরেখা, তারপর অনেকগুলো সরলরেখায় জোড়া লাগায় একটা কি, একটা ক্ষেত্র, এরকমই তো। আচ্ছা, বা ত্রিভুজ আমরা যদি বলি যে তিনটা সরলরেখা লাগে একটা ত্রিভুজ বানাতে গেলে, চতুর্ভুজ বানাতে গেলে চারটা সরলরেখা লাগে। তো একটা ত্রিভুজ বানাতে গেলে আমি যে বলতেছি তিনটা সরলরেখা লাগতেছে, বা তো কেউ যদি বলে একটা ত্রিভুজ বানাতে তিনটা বিন্দু লাগে, সেটাও ঠিক আছে। তো আমাদের শুরুটা এখান থেকে করব, যে এখানে আর কি প্রশ্নে যেটা তোমাকে দেওয়া থাকবে, যে তোমাকে বিন্দু দেওয়া থাকবে আর কি। বলবে যে একটা প্লেন আছে, মানে একটা সারফেস আছে, এই সারফেসে কয়েকটা পয়েন্ট আছে, ধরুন 3-4টা পয়েন্ট আছে।
এই ৩ টা পয়েন্ট আমি ধরে নাও এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট, এটা, এটা, এটা দিয়ে দিছি। বলছে যে ৪ করে লিখলাম, ৫ টা পয়েন্ট আছে। দিয়ে বলে তোমাকে যে কতগুলো সরলরেখা তুমি এই ৫ টা পয়েন্ট দিয়ে আঁকতে পারবা। এটা আরকি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমাকে খুঁজতে হবে। ধরে নাও এরকম। তাহলে আমি কয়টা পয়েন্ট দিলাম? ৫ টা পয়েন্ট দিলাম। তো এগুলা দিয়ে কতগুলো সরলরেখা গঠন করা যাবে এইটা তোমার প্রশ্ন বলছে আরকি। তো এখন আমি ৫ টা পয়েন্ট দিছি, ঠিক আছে। তো তুমি একটা, একটা করে এভাবে ২ টা পয়েন্ট জোড়া লাগাইলেই তো একটা সরলরেখা পাওয়া যাবে। তাই না? তাহলে এরকম সরলরেখা আমি অনেকগুলাই আঁকতে পারবো এখানে। আচ্ছা, আর কি হতে পারে? আর এইটা হতে পারে। তো এখন অনেকগুলা করা যাবে নাকি? তো এখন এইটা তোমার এমসিকিউ তে দিছে। তুমি কি এভাবে জোড়ালে জোড়া লাগাই করবা? অবশ্যই না। তাহলে আমাদেরকে এখানে কোনো একটা অ্যানালজি খাটাইতে হবে হয়তো। যে যেটা দিয়ে আমরা জাস্ট একটা ইয়াতেই পুরা জিনিসটা বের করতে পারবো। তাহলে এটা আমাদের প্রবলেম। এটা সলভ করতে হবে যে তোমাকে বিন্দু দিবে। তোমাকে বের করতে হবে যে কতগুলো সরলরেখা তুমি গঠন করতে পারবা। তো আমরা এটা এভাবে চিন্তা করি যে মিনিমাম যদি তোমাকে একটা সরলরেখা আঁকতে মিনিমাম কয়টা বিন্দু লাগবে এটা চিন্তা করো। ২ টা বিন্দু। তুমি যদি জাস্ট সারফেসে তোমার কাছে ২ টা পয়েন্ট দেয়, তুমি একটা সরলরেখা আঁকতে পারবা। একটাই আঁকতে পারবা, আর তো আঁকতে পারতেছ না। এই ২ টা বিন্দুগামী একটা সরলরেখা আঁকা যাবে। তো একটা সরলরেখা আঁকার জন্য মিনিমাম ২ টা বিন্দু তোমার লাগবে। ঠিক আছে? তাহলে এখন তোমার কাছে যদি আমি n সংখ্যক বিন্দু দেই, তাহলে আমি এভাবে চিন্তা করি যে তুমি এভাবে চিন্তা করো যে আমি যদি ২ টা বিন্দু থেকে একটা সরলরেখা আঁকতে পারি। ধরুন n সংখ্যক বিন্দু দিলাম বা ৩ টা বিন্দু দিলাম। এই যে ৩ টা বিন্দু দিলাম। এই যে তাহলে কয়টা হচ্ছে? ১ টা, ২ টা, ৩ টা সরলরেখা আঁকা যাচ্ছে। যাই হোক। তো তুমি যদি n সংখ্যক বিন্দু থেকে তুমি যদি জাস্ট ২ টা বিন্দু নাও, বাছাই করো আরকি। যে আমি n সংখ্যক বিন্দু থেকে ২ টা বিন্দু যতভাবে বাছাই করা যাবে ঠিক ততগুলো তুমি সরলরেখা আঁকতে পারবা। ২ টা ২ টা করে নিবা। তো ২ টা ২ টা করে যত যত তুমি বাছাই করতে পারো ঠিক ততগুলো সরলরেখা আঁকতে পারবা। জিনিসটা কি বুঝতে পারছি? যে যেহেতু ২ টা বিন্দু লাগে সরলরেখা আঁকার জন্য, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট n সংখ্যক যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট ২ টা বিন্দু বাছাই কতভাবে বাছাই করতে পারি সেটাই হবে আমার সরলরেখার কাউন্ট যতগুলো আমি আঁকতে পারবো। বুঝতে পারছো কি? আচ্ছা। তাহলে এইখানে তাহলে তোমাকে এটাই আরকি আমাদের সূত্র যে কি বলে সরলরেখা মানে n সংখ্যক বিন্দু দেওয়া থাকলে সরলরেখা কতগুলো আঁকা যাবে? nc2। তাহলে এখানে আ কি কন্ডিশন দিতে হবে আমাকে একটা। কন্ডিশনটা হচ্ছে যে সমরেখ বিন্দুগুলো সমরেখ হওয়া যাবে না। এই তো এইখানে হচ্ছে n সংখ্যক বিন্দু এবং এখানে হচ্ছে সমরেখ নয়। সমরেখ নয় বলতে কি? যে ধরে নাও তোমাকে ৩-৪ টা বিন্দু দিছে। সবগুলো একই রেখায় অবস্থিত আরকি। মানে এগুলা দিয়ে তুমি যদি আঁকো তাহলে তুমি একটা রেখায় পাবা। ফলে তুমি এই ২ টা বাছাই করো। তখন তুমি বাছাই যখন করবা, ধরুন এই ২ টা বাছাই করলা, তারপর এই ২ টা বাছাই করলা, এই ২ টা বাছাই করলা। যে ২ টাই বাছাই করো না কেন, তোমার কিছু সরলরেখা কিন্তু একটাই পাচ্ছ। বুঝতেছো কি? মানে সমরেখ হলে প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে? যে তুমি যেই আইডিয়াটা দিয়ে সরলরেখার কাউন্টটা করছিলা, ওই আইডিয়াটা এখানে আসলে একটু ফেল করে গেল। কারণ যেকোনো ২ টা বিন্দু বাছাই করি, ওই ২ টা বিন্দু দিয়ে তো একটা সরলরেখাই হয়ে যাচ্ছে। যদি সমরেখ হয় বিন্দুগুলো, তাহলে তখন কি হবে? তাহলে তো আমার এটা এইভাবে ভুল হয়ে যাবে। যদি n সংখ্যক বিন্দুর মধ্যে আ মানে কি বলে? কিছু সংখ্যক তোমার সমরেখ থাকে তাহলে। মানে যেটা বলার চেষ্টা করতেছি, ধরুন আমি এরকম কয়েকটা পয়েন্ট দিলাম। ১ টা, ২ টা, ৩ টা, আ এইটা একটা সমরেখ দিছি আরকি। তো এই, এই ২ টা দিয়ে তুমি একটা সরলরেখা পাবা, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি? এই ৩ টা বিন্দু দিয়ে যখন তুমি একটা সরলরেখা আঁকবা, তখন এই যেহেতু এগুলো সমরেখ, ফলে এই ২ টা বিন্দু নিয়ে তুমি যে একটা সরলরেখা কাউন্ট করতেছিলা, আর এই ২ টা বিন্দু নিয়ে আরেকটা সরলরেখা কাউন্ট করতেছিলা, ওই ২ টা ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে না? তো এটা তো আসলে বাস্তবে একটাই ওটা। তাহলে এটাকে আমাকে তাহলে মিনিমাইজ করতে হবে। যে এই যেগুলো সমরেখ ওগুলোর জন্য আসলে এই জিনিসটা খাটবে না। তাহলে আমরা এটা কিভাবে করব? যে ধরে নাও যে n সংখ্যক বিন্দু আছে।
তার মধ্যে এক্স সংখ্যক সমরেখ সমরেখ তাহলে আমরা এইটার কথা ভুলেছি, এটা ভুলে যাই। এটা ভুলে গেলে আমরা বলবো যে এন সংখ্যক বিন্দু থেকে সরলরেখা আঁকা যাবে এন সি টু। এখন এইটা আমাকে কন্ডিশনটা ইয়া করতে হবে, চিন্তা করতে হবে যে এক্স সংখ্যক সমরেখ। এখন দেখো, যে এক্স সংখ্যক যে সমরেখ যদি তুমি চিন্তা করো, তার মানে যেগুলো সমরেখ আছে ওদেরকে তুমি যদি যতভাবে বাছাই করতে পারো, ওইটা বাদ দিয়ে দাও। অর্থাৎ এক্স সংখ্যক থেকে তুমি এই যে দুইটা দুইটা করে বাছাই করছো না, মানে এই যারা সমরেখ তারা ধরো না এক্স সংখ্যক, তো তাদেরকে থেকে তুমি যে দুইটা দুইটা করে বাছাই করছো তাদেরকে মোটটা থেকে বাদ দিয়ে দাও, তাইলে তো হয়ে যাচ্ছে এক্স সি টু। অর্থাৎ এক্স সংখ্যক জিনিস থেকে একটু দাঁড়াও। হ্যাঁ, মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এনসি টুর মধ্যে তো সবগুলো তুমি ইনক্লুড করে দিছো, তো আমরা যদি একটা কাজ করি, ওই যে যেগুলো একই রেখায় আছে, যেই দুইজন দুইজন করে নিছিলাম, ওদেরকে বাদ দিয়ে দিই। তাহলে এক্স টু বাদ দিয়ে দিলাম। এখন ওদেরকে বাদ দিলে হবে কি, ওদেরকে নিয়ে যে একটা সরলরেখাটা ছিল ওটাও বাদ চলে যাচ্ছে। তো ওইটা তো বাদ দেওয়া যাবে না, কারণ ওদেরকে নিয়েও তো একটা ওই একটা সরলরেখা আছে। তো ওইটার জন্য ওইটাকে কাউন্ট করার জন্য একটা এক যোগ দিছি। তো আলটিমেটলি সূত্রটা তোমার এইটা দাঁড়ায়। এখন তুমি এটা মুখস্থ করলে করো, আর নাহলে বুঝলে তো ভালো। যাই হোক, তোমার সূত্রটা মাথায় রাখতে হবে যে সরলরেখা যদি এন সংখ্যক বিন্দু দেওয়া থাকে তাহলে এন সি টু, তার মধ্যে যদি এক্সট্রা সমরেখা হয় তাহলে এটা কি করতে হবে, মাইনাস এক্স সি টু প্লাস ওয়ান করতে হবে, শেষ, এটা সূত্র। ঠিক আছে, বুঝছো কি? এমসিকিউতে আসবে এগুলো। স্বর্গ। আচ্ছা, ঠিক আছে। এটা খুবই সোজা, মানে এগুলা জাস্ট তোমার প্রশ্ন পড়বা, পড়ে আসলে ক্রাইটেরিয়ার মধ্যে কোনটা পড়তেছে, সূত্র মুখস্থ আছে ওইটা দিয়ে, সূত্র দিয়ে শেষ করে দিবা, শেষ, এটাই। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাইঙ্গেল। আচ্ছা, তাহলে আমরা এবার আমাকে ধরে নাও যে ত্রিভুজ বানাবো। তো ত্রিভুজ বানাইতে গেলে মিনিমাম কয়টা বিন্দু লাগবে স্বর্গ? তিনটা। তার মানে আহ, তোমাকে যদি n সংখ্যক ইয়া দেয়, বিন্দু দেয়, যে অনেকগুলো n সংখ্যক বিন্দু দিছে আমি, তুমি তাহলে ওই n সংখ্যক বিন্দু থেকে তিনটা তিনটা করে বাছাই যতভাবে করতে পারবা ঠিক ততগুলো তুমি ত্রিভুজ আঁকতে পারবে, এই সরলরেখার মতোই। তাহলে তোমার ট্রায়াঙ্গেল ধরুন n সংখ্যক বিন্দুর জন্য ট্রায়াঙ্গেল তোমার কতগুলো হবে, এন সি টু, ও সরি এন সি টু কেন, এন সি থ্রি, কারণ তোমার মিনিমাম তো তিনটা লাগে। এই যে তিনটা, তিনটা হলে তো তুমি আঁকতে পারতেছো। এখন এখানেও হয়তো লিমিটেশন থাকবে, ওটা আমরা পড়তেছি একটা একটা করে। মানে জাস্ট তুমি তিনটা বিন্দু তুমি যদি খুঁজে পাও, তাহলেই তো তুমি ট্রায়াঙ্গেলটা দেখতে পাবা। আর একটাই ট্রায়াঙ্গেল আঁকা যাবে তিনটা বিন্দুতে, যেরকম ওইটাতে দুইটা বিন্দুতে একটা সরলরেখা পাচ্ছ, এটা তিনটা বিন্দুতে একটা ট্রায়াঙ্গেল পাবা। তো এরকম তিনটা বিন্দু এন সংখ্যক বিন্দু থেকে তুমি এরকম তিনটা তিনটা বিন্দু যতভাবে বাছাই করতে পারবা ঠিক ততগুলো তুমি ট্রায়াঙ্গেল আঁকতে পারবে। কিন্তু এখন এখানে যদি এরকম হয়ে যায়, এখানেও সমরেখের মতো হয়ে যায় যে এরকম হলো যে দুইটা বিন্দু এরকম এখানে এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর সমরেখ হয়ে গেছে, এই তিনটা বিন্দু সমরেখ হয়ে গেছে। বা ধরে নাও এখানে আরেকটা বিন্দু দিয়ে দিছে, এটাও সমরেখ হয়ে গেছে। তাহলে এই সমরেখ ওলা যেই বিন্দুগুলো আছে এগুলোর জন্য তো আবার জিনিসটা কি বলে, ট্রায়াঙ্গেলটা কি বলে কাউন্ট করা যাবে না। মানে তুমি কি হ্যাঁ বলো। হ্যাঁ, কেমনে সমরেখ? সমরেখ কিন্তু
ও আচ্ছা, মানে সমরেখ হলে রেখা কেমনে ভিন্ন হবে ওটাই তো বুঝনি। আমি বলছি যে এক সংখ্যক একই রেখা আছে। আর তুমি বলতেছো যে এই এক সংখ্যক সমরেখ একটা রেখা। বুঝতে বুঝতে পারছি। ধরুন x সংখ্যক সমরেখ আছে, তারপর y সংখ্যক সমরেখ। মানে এগুলো আরেকটা রেখার মধ্যে সমরেখ। এটা বলতেছো? হ্যাঁ, তাহলে তুমি কি করবা? ওই yc2 বিয়োগ দিয়ে দিবা। তারপর ওই yc2 তো একটা রেখা হইছে। ওইটার জন্য আরেকটা এক যোগ করে দিবা। বুঝনি? স্বর্গ, তুমি কি ওর জিনিসটা বুঝতে পারছো? ও কি বলার চেষ্টা করলো? যে সমরেখ, হ্যাঁ, হ্যাঁ, একই সিস্টেমে করবা এক্সাক্টলি। আচ্ছা। তাহলে হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এখন এখানে যদি সমরেখ হয়ে যায় যে এক সংখ্যক সমরেখ চলে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের শুধু n সংখ্যক বিন্দু। শর্ত হলো সমরেখ নাকি না। আচ্ছা। তো এখানে যদি ওই এক সংখ্যক সমরেখ পাওয়া যায়, মানে n সংখ্যক বিন্দু এবং এক সংখ্যক সমরেখ। উম, এখানে আসলে আমরা এটা বাদ দেব। এখানে এখানে যেটা হচ্ছে সমরেখ হইলেও সমস্যা নাই। এটা কি বুঝতে পারছো? এখানে সমরেখ হলেও সমস্যা নেই। ধরুন এই দুইটা সমরেখ, তো কি হয়েছে? এখান থেকে তো একটা ত্রিভুজ আঁকা যাবে। মানে এখানে সমরেখ হলে কোনো সমস্যা নাই। এটা কি বোঝা গেছে? ধরুন এই তিনটা এই তিনটা সমরেখ, তো কি হয়েছে? এই তিনটা সমরেখের জন্য তো আলাদা আলাদা তুমি ত্রিভুজ পাবা। এটা একটা পাইছো, তারপর হচ্ছে এই যে এখানে একটা পাবা, তাই না? তারপর হচ্ছে এখান থেকে এইটা আরেকটা পাবা। অর্থাৎ বিন্দুগুলো সমরেখ হওয়াতে এবার কোনো লিমিটেশন হচ্ছে না। তাহলে এবার কিসের লিমিটেশন হতে পারে একটু বলো তো? চিন্তা করে বলতে পারবা? সমরেখ হওয়াতে কোনো প্রবলেম নাই, কারণ সমরেখ হয়েছে তো কি হয়েছে, কারণ আমার তো তিনটা বিন্দু লাগে। সমরেখ একটা দুইটা হলে সমস্যা নেই, কারণ হ্যাঁ, বিন্দুতে না। একটু চিন্তা করো কি করা যায়। সমরেখ হলে সমস্যা হচ্ছে না, সমস্যা কিসে হয়ে যাবে? হুম, এটার কথা বলছো? আচ্ছা, সমরেখ হলে কি হবে একটু দেখি, তারপর একটু চিন্তা করে দেখি। এটা আমার একটু কনফিউশন লাগে গেল। NC3 আমি করলাম। হ্যাঁ, NC3 এতগুলো ত্রিভুজ বানানো যাবে। এখন ধরে নাও যে আমার একটা সমরেখ আছে। একটা যদি সমরেখ হয় তাহলে কি হবে? এটা দিয়ে চিন্তা করা যায়। একটা একটা সমরেখ আছে। উম, হুম, হুম, হ্যাঁ, সমরেখ হলে এটা ঠিক আছে। এখন দেখো, আমি সমরেখ হলে যেটা হবে, ধরে নাও তিনটা বিন্দুয়ে দিছি তোমাকে, খালি খালি তিনটা দেওয়া হয়েছে এবং এই তিনটার সমরেখ। এখন তুমি বললা যে এই তিনটা থেকে আমি তিনটা বাছাই করে কয়টা ত্রিভুজ, কয়টা কি পাবো, মানে এই সূত্র অনুযায়ী তুমি আগাচ্ছ আর কি। যে তিনটা থেকে আমি তিনটা বাছাই করবো, তাহলে এটা হচ্ছে ওয়ান, তাহলে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাওয়ার কথা সূত্র অনুযায়ী। কিন্তু ট্রায়াঙ্গেল পাবা আদেও এখানে? পাবা না। কারণ কি হচ্ছে, ওই সমরেখ হওয়াতে এদের ওই ট্রায়াঙ্গেলটা বিয়োগ চলে যাচ্ছে, ওই ট্রায়াঙ্গেলটা এক্সিস্ট করতেছে না। তাহলে সমরেখ হইলে কি হচ্ছে, কোনো মানে যে ট্রায়াঙ্গেলটা এক্সট্রা আমরা একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল আমরা গণনা করতেছি আর কি। এই জিনিসটা কি বোঝা গেছে? ধরুন চারটা আমি করলাম, চারটা বিন্দু আছে, তো তুমি বললা যে 4C3। 4C3 এর ভ্যালু কত? 4C3 হলো 4। তুমি বলতেছো কয়টা? চারটা ট্রায়াঙ্গেল পাবা, কিন্তু এখানে আদৌ একটা ট্রায়াঙ্গেলও তুমি পাবা না, কারণ ওই যে সবগুলা কি একটা রেখায় আছে। তাহলে এইটা সমরেখ হলে এটা সমস্যা হয়ে যাচ্ছে যে তুমি আসলে ওই এক্সট্রা কাউন্ট করে ফেলতেছো। তো এখন এটাকেও তাহলে মিনিমাইজ করতে হবে। তার মানে এই যে এখান থেকে আসলে তুমি কয়টা ট্রায়াঙ্গেল পাবা? শূন্যটা, কোনো ট্রায়াঙ্গেল পাবা না। তো এখন তোমার এই যে তুমি যে 4C3 সূত্রটা লাগাইছো,
NC3 যেটা আর কি 4C3 করছো, এখান থেকে আসলে তোমাকে কত বিয়োগ দিতে হবে? তুমি যদি শূন্য পাইতে চাও 4C3 এ বিয়োগ দিতে হবে। অর্থাৎ যতগুলো তোমার সরলরেখায় একই সরলরেখায় আছে ঠিক ততগুলোই বিয়োগ দিতে হচ্ছে। তাহলে এখানে যদি আমি ধরে নাও 5টা নিতাম, তাহলে তুমি সূত্র অনুযায়ী বলতা 5C3, কিন্তু আসলে কি 5C3 হবে? তো তোমার শূন্য হবে। তাহলে শূন্য বানানোর জন্য তোমাকে কি করতে হবে? 5C3 বিয়োগ দিয়ে দিতে হবে। অর্থাৎ যতগুলা তোমার সমরেখ সমরেখে আছে ঠিক ততগুলা ইয়া দিয়ে যতগুলো ত্রিভুজ আমরা গণনা করতেছি ঠিক তত সংখ্যক বিয়োগ করে দিতে হবে। তা আমি যদি তোমাকে এখানে এটা বলি যে n সংখ্যক হচ্ছে তোমার আছে বিন্দু, তার মধ্যে হচ্ছে x সংখ্যক সমরেখ, মানে x সংখ্যক একটা রেখায় আছে, তাহলে আমরা বলবো যে আমাদের ত্রিভুজ হবে NC3। এখন এই যে x সংখ্যক সমরেখ, এই x সংখ্যক সমরেখ দিয়ে যদি ত্রিভুজগুলো হইতো যেগুলো আমরা এক্সট্রা কাউন্ট করে ফেলছি, ওগুলো বিয়োগ দিতে হবে। আর এখানে কি +1 হবে কি হবে না একটু আমাকে জানাও, যে +1 কি দিব কি দিব না। দিব না কেন? কারণ ওখানে যখন এর আগের বারে +1 দেওয়া হয়েছে কেন? কারণ ওই যে সমরেখে যারা ছিল তারা সমরেখা থাকা সত্ত্বেও একটা সরলরেখা তৈরি করছে, একটা তো করছে। আমরা তো অনেকগুলো নিচ্ছি, আমরা একটা তো করছে ওরা, ওই জন্য +1 দিয়ে দিছি। কিন্তু এখানে তো সমরেখ হলে কোনো ট্রায়াঙ্গেলই হবে না, একটাও হবে না। ফলে এখানে কোনো যোগ টোগ দেওয়ার দরকার নেই, জাস্ট ওদেরকে নিয়ে যে ট্রায়াঙ্গেল গুলো আমরা এক্সট্রা গণনা করছি ওটা জাস্ট বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ NC3 মাইনাস XC3। তাহলে এটা সূত্র এখন মনে রাখবা, হয়ে গেল, তাই না? এই আর কি। ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তাইলে না, টোটাল বিন্দু কয়টা আছে দেখো, 1 2 3 4টা, 4C3 মাইনাস 3C3, 3। হ্যাঁ, মানে এইখানে এই তিনটা মিলে যে একটা তুমি ট্রায়াঙ্গেল গণনা করছো না, এটা আবার বোঝা যাচ্ছে। এইটা তুমি বাদ দিবে, কারণ 3C3 মানে কিন্তু 1, মানে এই এক্সট্রা যেটা এটা কাউন্ট করছিলাম ওটা বাদ দিয়েছি। ঠিক আছে, আমরা এই অঙ্ক টঙ্ক করলে আরো বোঝা যাবে, আমি আগে এই থিওরি গুলো পড়াই নি। হ্যাঁ, ঠিক আছে। এখন সমস্যা না, কথা হলো যে একটা ট্রায়াঙ্গেল কিন্তু তোমাকে শুধু কি বলে, বিন্দু দিলে তুমি ট্রায়াঙ্গেল আঁকতে পারবা না, তোমাকে যদি আমি সরলরেখা দিই তাও তুমি ট্রায়াঙ্গেল আঁকতে পারবা, পারবা না? পারবা। তোমাকে একটা কয়টা সরলরেখা লাগবে ট্রায়াঙ্গেল আঁকার জন্য? মিনিমাম তিনটা, তিনটা সরলরেখা লাগবে। তো এখন তিনটা সরলরেখা যদি লাগে তাহলে আমরা এখানে ওই একই বলতে পারি, যে আমি তোমাকে অনেকগুলো সরলরেখা দিছি তোমাকে, n সংখ্যক সরলরেখা দেওয়া হয়েছে, তুমি কতগুলা ট্রায়াঙ্গেল আঁকতে পারবা? তো তুমি অবশ্যই বলবা যে NC3, মানে যতগুলো তুমি তিনটা তিনটা করে নিতে পারবো ঠিক ততগুলাই NC3 সংখ্যক ট্রায়াঙ্গেল আঁকা যাবে, n সংখ্যক সরলরেখা। n সংখ্যক সরলরেখা থেকে আমি NC3 সংখ্যক ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। এবার বলো এখানে লিমিটেশন গুলো কি কি থাকবে বলো? মানে যারা ধরুন একটা চিত্র এরকম, এটা একটা সরলরেখা, এটা আর এটা, এই তিনটাই তো আঁকা যায়, আর তো আঁকতে পারি না। আরেকটা থাকলে হয়তো আরো আঁকা যেত। আচ্ছা, তো এখন এখানে লিমিটেশনটা কোথায়, যে এই যে সরলরেখা গুলা আছে, লিমিটেশনটা হচ্ছে যে যদি ওই n সংখ্যক সরলরেখার মধ্যে, বা তুমি এইভাবে চিন্তা করবে আমি তোমাকে তিনটা সরলরেখাই দিছি, আহ, তার মধ্যে হচ্ছে তিনটায় প্যারালাল, এখান থেকে তুমি কতগুলা আঁকতে পারবা, কতগুলা আঁকতে পারবা, কতগুলো ত্রিভুজ আঁকতে পারবো অর্ণব? জিরোটা, কারণ তিনটা তো প্যারালাল, এটা তো কখনো নিজেদেরকে ছেদ করবে না।
ছেদ যদি না করে তাহলে এদেরকে দিয়ে তো আমি ত্রিভুজ আঁকতে পারবো না। হুম, তিনটা যেহেতু প্যারালাল, এদেরকে যদি তুমি ত্রিভুজ আঁকতে পারবা না, তাহলে হচ্ছে এরকম যদি হয়, তো এখানে আরেকটা শর্ত আছে আসলে। সত্যটা হচ্ছে যে, ধরে নাও এরকম বলছে যে, কিভাবে বলা যায়, তিনটা প্যারালাল বলছি আমি, তিনটা প্যারালাল এই জন্য তুমি পারলে না। ধরে নাও দুইটা প্যারালাল, জাস্ট দুইটা প্যারালাল, আর হচ্ছে আরেকটা হচ্ছে প্যারালাল না, মানে আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল করে আছে। তো দুইটা প্যারালাল হলেও কিন্তু তুমি হচ্ছে ইয়া করতে পারতেছো না, কি বলে, ট্রায়াঙ্গেল আঁকতে পারতেছো না। দেখো পারবা? পারবা না। কারণ দুইটা প্যারালাল যেহেতু আছে, তোমার ওই তৃতীয় যেই রেখাটা যেটা প্যারালাল না, সেটা হচ্ছে তোমার দুইটা পয়েন্টই কাট করতে পারে। তৃতীয় একটা পয়েন্ট যেটা লাগবে ওটা তো হচ্ছে না। মানে জাস্ট দুইটা যদি রেখা প্যারালাল হয়ে যায়, তাইলে হচ্ছে সমস্যা, তাইলে আর আমি ওই এখান থেকে ইয়া আঁকতে পারবো না, কি বলে, ট্রায়াঙ্গেল আঁকতে পারবো না। তো মিনিমাম তোমার হচ্ছে এর মধ্যে যদি তোমার যে যতগুলো রেখা আমি তোমাকে দিব, এগুলোর মধ্যে যদি দুইটা প্যারালাল, সরি, দুইটা যদি প্যারালাল হয়ে যায়, তাহলে তুমি আর ট্রায়াঙ্গেলটা আঁকতে পারতেছো না। তাহলে ধরো তোমাকে এইটা বললো n সংখ্যক n সংখ্যক কি বলছে, n সংখ্যক সরলরেখা, সরলরেখা তার মধ্যে x সংখ্যক সমান্তরাল। এটা বলছে, তাহলে এটা কি বলবো, nc3। এবার তাহলে ওই যে x সংখ্যক সমান্তরাল দিয়ে যে তুমি ট্রায়াঙ্গেল গুলো নিছো এক্সট্রা, ওগুলো বিয়োগ দিতে হবে, শেষ। এটাই আর কি, xc3 মানে ওই x সংখ্যক সমান্তরাল থেকে যদি তুমি ইয়া নাও, মানে ট্রায়াঙ্গেল গুলো নাও, ওগুলো তোমার বিয়োগ দিতে হবে, এইটুকুই। ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে, তিনটা সরলরেখা দেওয়া আছে যেগুলো সমান্তরাল না, কিন্তু সমবিন্দু। একটা তো কখনো প্যারালাল, প্যারালাল, দেখো প্যারালাল জিনিসটা তো একটা দিয়ে হবে না, দুইটা লাগবে মিনিমাম, তাহলে ওইটা। আর সমবিন্দু যদি বলে যে এইবার প্যারালাল না, ঠিক আছে, কিন্তু হয়ে গেছে কি সমবিন্দু, and সমবিন্দু হলেও তো ট্রায়াঙ্গেল হচ্ছে না। মানে তিনটা রেখা প্যারালাল না, বা দুইটা রেখা প্যারালাল না, কিন্তু হয়েছে কি তিনটা রেখা সমান, সমবিন্দু হয়ে গেছে। এরকম যদি কন্ডিশন হয় যে এরকম কয়েকটা রেখা সমবিন্দু হয়ে গেছে, তিনটা বা চারটা বা পাঁচটা, ওদের নিয়ে যখন আমি ট্রায়াঙ্গেল গুলো আঁকাবো, আসলে সেই ট্রায়াঙ্গেল গুলো তো আদৌ এক্সিস্টই করবে না। কারণ ওই সমবিন্দু তো একটা বিন্দুতে হচ্ছে, তাহলে তিনটা রেখা দিয়ে কয়টা ট্রায়াঙ্গেল হবে, একটা, জিরো। তাহলে ওগুলো বিয়োগ দিতে হয়ে যাবে। ধরুন আমি যদি এখানে তিনটা দিছি না, তুমি এখন সূত্র কি বলবা, যে তিনটা সরলরেখা আছে, তাহলে আমার সূত্র অনুযায়ী ট্রায়াঙ্গেল হবে NC3 একটা। তাতেও কি এখানে আছে? নাই, শূন্যটা। এখন তোমাকে পাঁচটা এরকম সমবিন্দু দিয়ে দিছি, তুমি বলবা যে 5C3 সংখ্যক ট্রায়াঙ্গেল আছে। অবশ্যই না, কারণ শূন্যটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে 5C3 আসলে বিয়োগ দিতে হবে। তাহলে এরকম, তো আমি যদি বলি তোমাকে, আহ, এরকম একটা নাম্বার বলি যে এত সংখ্যক ট্রায়াঙ্গেল আছে, সরি এত সংখ্যক সমবিন্দু, তাহলে তুমি ওদের দ্বারা যে গঠিত ট্রায়াঙ্গেল গুলো সেগুলো বিয়োগ দিতে হবে আর কি। ওগুলো যেহেতু, ওগুলো দিয়ে যেহেতু ট্রায়াঙ্গেল আদৌ হচ্ছে না, তাহলে এবার এটা পড়ো, n সংখ্যক সরলরেখা আর p সংখ্যক সমবিন্দু হলে, p সংখ্যক সরলরেখা সমবিন্দু একটু বুঝে নিও। তাহলে এটা হবে NC3 মাইনাস PC3, এটা বিয়োগ দিয়ে দিতে হচ্ছে। আর এখন যদি দুইটাই সত্য একসাথে বলতো,
যে n সংখ্যক সরলরেখা আছে তার মধ্যে p সংখ্যক সমবিন্দু এবং q সংখ্যক সমান্তরাল, তাহলে কি করবা? মানে আমি বললাম যে ধরে নাও তোমাকে n সংখ্যক সরলরেখা দিছি, দিয়ে বলছি তার মধ্যে p সংখ্যক সমবিন্দু আছে আর q সংখ্যক সমান্তরাল আছে, তাহলে উত্তরটা কি হবে? মানে দুইটা সূত্র, এই দুইটা শর্ত একসাথে। হ্যাঁ, কি হলো? থ্রি সি কোনটা? দাঁড়াও দাঁড়াও, এটার কথা বলছো? এটার কথা বলছো? দেখো ট্রায়াঙ্গেল, আমি ওইটা প্রথমে তো বলছি ট্রায়াঙ্গেল আঁকার জন্য মিনিমাম তিনটা সরলরেখা লাগবে না? তাহলে আমি এখানে তো ট্রায়াঙ্গেলের নাম্বারটা বিয়োগ দিচ্ছি, তো অবশ্যই আমাকে এখানে ট্রায়াঙ্গেলের জন্য তিনটা বিন্দু নিতে হবে না? আমি তো আর সরলরেখা বিয়োগ দিচ্ছি না, এখানে নাম্বার অফ, এটা টোটাল ট্রায়াঙ্গেলস। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ ওই তো দুইটা সরলরেখা তো সমবিন্দু, এখানে তো দুইটা সরলরেখা সমবিন্দু, এই যে এটা আর এটা। আমি যেটা প্রশ্ন বললাম তোমাদের ওটার উত্তরটা বলো। মানে মানে টোটালটা থেকে এটাও বিয়োগ দিতে হবে, এটাও বিয়োগ দিতে হবে। হ্যাঁ, দুইটাই বিয়োগ দিতে হবে, হ্যাঁ। কারণ দুইটাই দুটা যেহেতু ইয়া আছে, শর্ত আছে, এবং দুইটা শর্ত বিয়োগ দিতে হবে। আর আরেকটা বোধহয় কি আসে, আরেকটা আরেকটা কর্ণ আসে যে ওইখানে দাঁড়াও, আমি একটা অঙ্ক অঙ্ক করি, অঙ্কটা করতে করতে, হ্যাঁ সে হুম, এইটা এটা এটা আমরা আগে করে নিই, থিওরিটা করে নিই। মানে ধরে নাও এবার তোমাকে বের করতে হবে কি একটা বহুভুজের কর্ণ, মানে ধরে নাও এটা বলবে আর কি, কর্ণের সংখ্যা নির্ণয়। যেমন আমরা এটা ইয়া দিয়ে বুঝি, এই যে কি বলে চতুর্ভুজ বা যেটা বলো যে কোনো একটা, এই চতুর্ভুজ দিয়ে বুঝি, এটা এটা একটা আমাদের ইয়া আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের বিন্দু, কৌণিক বিন্দু কয়টা আছে? চারটা। চতুর্ভুজ বলো এটাকে, চারটা কৌণিক বিন্দু আছে, n সংখ্যক কৌণিক বিন্দু আছে। তো n সংখ্যক কৌণিক বিন্দু বিশিষ্ট এটা একটা বহু, সরি, 4 সংখ্যক কৌণিক বিন্দু বিশিষ্ট এটা একটা বহুভুজ। তো এই বহুভুজের কর্ণ কয়টা আছে এটা বের করতে হবে। কর্ণ কয়টা আছে এখানে? দুইটা আছে, আমরা এটা দেখে বুঝতেছি, এই যে এইটা একটা কর্ণ, আর আরেকটা কর্ণ হচ্ছে এই যে এটা, এই দুইটা হলুদ লাইন চমৎকার। তো এখন আমাদেরকে এই কর্ণ সংখ্যা বের করতে হবে, ধরুন এটা তো সোজা, ৬টা বললেও হয়তো তুমি এমনি আঁকে ওকে করতে পারতা, করতে পারবে। ধরুন না তোমাকে ১২টা বলছে যে ১২টা কৌণিক বিন্দু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা বের করো, বা ১৬টা বললো, ১৭টা বললো, তখন কিভাবে? তো এটাও আমরা অ্যানালজি খাটাইতে পারি। কিভাবে? তো আমরা ১ম এ হিসাব করব এই ৪ টা কৌণিক বিন্দু দিয়ে কতগুলা সরলরেখা আঁকা যাইতে পারে। ঠিক আছে? কতগুলো সরলরেখা আঁকানো যেতে পারে। তো তুমি দেখো চতুর্ভুজের ক্ষেত্রে জিনিসটা ভিজিবল ৬ টা। কারণ আমরা এমনি আমরা যদি সূত্রটা কাজে লাগাই, সূত্রটা কি ছিল বলো তো? যে যতগুলা বিন্দু থাকবে, যে 4C2, তো সেটা হবে 4C2। আর এখানে তো ওই কোনো শর্ত নাই যে কোনোটাও সমরেখ নাই। তো ওটা ওই শর্তটা বাদ যাচ্ছে। সমরেখ হলে হয়তো আমরা ওই যেটা করতে হতো ওটা করতাম। 4C2 এটার ভ্যালু কত আসবে? 6 আসার কথা। দেখি, ধরো 4C2, হ্যাঁ 6, 6টা না? এই যে এটা একটা বাহু, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা আছে। তো এখন তুমি দেখো, তুমি এখন তোমাকে কর্ণের সংখ্যা লাগে, তুমি কত বিয়োগ করতে হবে তোমাকে বলো তো 4C2 থেকে? না,
কর্ণের সংখ্যা কয়টা কর্ণ আছে? 4C2 থেকে কত বিয়োগ করলে তুমি কর্ণের সংখ্যাটা পাবা? হ্যাঁ, বিন্দুর সংখ্যা, তাই বিন্দুর সংখ্যা বললা তাই না? 4 বললা, তাও হবে। বা বাহুগুলা বলো, যেটাই হোক। যে বহুভুজ যত চতুর্ভুজ হলে ৪ টা বিয়োগ করতে হবে বা ৪ টা কৌণিক বিন্দু চিন্তা করলে হবে। তাহলে আমরা এটা জেনারেলাইজ করে এটা বলতে পারি না? যেহেতু এটা চতুর্ভুজের ক্ষেত্রে বললাম, তাহলে n সংখ্যক কৌণিক বিন্দু বিশিষ্ট বহুভুজ হলে সেটা কি হবে? nC2 বিয়োগ n। এইটা হচ্ছে সূত্র, যে কর্ণের সংখ্যা। এখানে হচ্ছে n টা কি? কৌণিক বিন্দু, বহুভুজের কৌণিক বিন্দু। এটা এই হয়ে গেল। তাহলে এটা আসলে, এরকম আসলে পারার কথা, আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা যা যা পড়লাম এখানে সবগুলো আছে লেখা, আমি তো দিতেছি কোথায়। এই আরেকটা জিনিস আমাকে বলো তো, এরা যদি তোমাকে বলে যে রেখার ছেদবিন্দু, আচ্ছা ছেদবিন্দু এই জিনিসটা পাইতে গেলে তোমার কয়টা রেখা লাগবে মিনিমাম? ছেদবিন্দু লাগবে কয়টা রেখা লাগবে? দুইটা, দুইটা রেখা লাগবে না? ছেদবিন্দু পাই মিনিমাম কয়টা? অবশ্যই দুইটা রেখা লাগবে। একটা দিয়ে কি আর ছেদবিন্দু, একটা রেখা দিয়ে কি আর ছেদবিন্দু হয়? দুইটা রেখা লাগবে, মিনিমাম দুইটা। তার মানে তোমাকে যদি এখন বলা হয় n সংখ্যক রেখার ছেদবিন্দু কতগুলো, তাহলে তুমি বের করতে পারবে না? nC2, যেহেতু দুইটা লাগতেছে একটা ছেদবিন্দু পাওয়ার জন্য, সেটা হবে nC2। n হচ্ছে নাম্বার অফ সরলরেখা, যতগুলো রেখা আছে। ওই, দাঁড়াও, এটা একবারে করবো না আমি। আর বলো, তুমি বলো, বিন্দু যদি সমরেখ হয় তাহলে কি হবে? এদিক থেকে লিখবো না, একটু স্পেস থাকবে। অবশ্যই মাইনাস করে দিবা। কি মাইনাস করবো এটা? আমি তার লিখি আগে। n সংখ্যক সরলরেখা, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে তোমার ধরো p সংখ্যক সমান্তরাল, যেটা বললাম সমান্তরাল, এটা সমান্তরাল আছে। আর তার মধ্যে q সংখ্যক হচ্ছে সমবিন্দুও তো হতে পারে। মিনিমাম দুইটা লাগে। তো তুমি তিনটার জন্য তো কাউন্ট করলে তো হবে না। তোমার তো সরলরেখা তিনটার জন্য বিন্দু একটা, দুইটার জন্য একটা, তাহলে ওইটা এক্সট্রা কাউন্ট হয়ে যাচ্ছে না? q সংখ্যক সমবিন্দু। বলো এটা তাহলে কি করবে একবারে? তুমি যদি করতে চাও তাহলে nC2 তো এটা মেইন অ্যান্সার। তারপর কি করবা? p সংখ্যক যে সমান্তরাল নিছো, সেগুলোর জন্য যে দুইটা করে নিবা, ওটা এক্সট্রা হয়ে যাচ্ছে না? তাহলে এইবার কি pC2 দিয়ে বিয়োগ দিতে হবে। মানে ওই p সংখ্যক সমান্তরাল, ওরা তো নিজেদের মধ্যে পিটা এনটা, মানে এন এর ভিতরে কিন্তু p আছে। মানে এটা কিন্তু p সংখ্যক সমান্তরাল বলছে যে n সংখ্যক আছে, তার মধ্যে p সংখ্যক সমান্তরাল। তার মানে টোটাল n যখন আমি কাউন্ট করছিলাম, তার মানে আমি ধরে নিয়েছিলাম সবগুলা বোধহয় সমান্তরাল না, মানে অসমান্তরাল রেখা। কিন্তু যেহেতু p সংখ্যক সমান্তরাল,
তাহলে ওদের জন্য যে এক্সট্রা যেটা কাউন্ট করা হয়েছে যে বিন্দুগুলো সেগুলো কতগুলো? PC2 এগুলো বিয়োগ। তারপর কি এই যে কিউ সংখ্যক যে সমবিন্দু এদের জন্য এক্সট্রা যে কাউন্ট করছো সেটা বিয়োগ। কিন্তু এরা যে বিন্দুটাতে আছে, মানে এরা আমি তো QC2 দিয়ে সবাইরে বাদ দিয়ে দিলাম, কিন্তু এরা সবাই মিলে তো একটা বিন্দু ইয়া করবে, ছেদ করবে একটা বিন্দু, ওইটা তো ধরতে হবে। এটার জন্য +1। বুঝতে পারছো কি? +1টা হচ্ছে এই নিচেরটার জন্য, সমবিন্দুর জন্য। আমি আলাদা আলাদা করে লিখে দিই। স্বর্গ, তুমি কি বুঝতে পারছো? এইটা কি? আলাদা আলাদা করে লিখে দিতে হবে আমাকে, দাঁড়াও। এটার জন্য একটা লিখে দিব। তারপর হলো এটার জন্য একটা লিখে দিব। আও, এটা তো আবার এখানে, আচ্ছা, তাহলে করা যায় পি সংখ্যক সমান্তরাল। আচ্ছা, পি সংখ্যক সমান্তরাল। হ্যাঁ, ঠিক আছে। কিউ সংখ্যক সমবিন্দু। হুম। তাহলে এন সংখ্যক সরলরেখা, এটা আগে বলি। এন সংখ্যক সরলরেখা পি সংখ্যক কি সমবিন্দু। তাহলে এটার অ্যান্সারটা হবে NC2। টু কেন বুঝতেছো? কারণ দুইটা সরলরেখা লাগে একটা বিন্দু পাইতে গেলে। বিয়োগ PC2। আর এটা হবে NC2 বিয়োগ QC2। আর যেহেতু এরা সমবিন্দু, একটা সমবিন্দু কাউন্ট করতে হবে ওদের জন্য, ওটা +1। আর এটা একসাথে হবে NC2 মাইনাস PC2 মাইনাস QC2 +1। এই, আচ্ছা, এইবার তাহলে আমরা ম্যাথ করি একটা। হ্যাঁ, বলো। হ্যাঁ, আচ্ছা, যাচ্ছি, দাঁড়াও। এইটা, হুম, আগের পেজটা, এইটা না? হুম, এই যে ক্লাস, এইটা বিন্দুরটা দিছে, আমরা একটু আগে যেটা বললাম না, ওটা দিছে। হ্যাঁ, এটা এখন অ্যান্সার করো তো তোমরা পারো কিনা। বলছে 20টা বাহু বিশিষ্ট একটি সুষম সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগপ্রাপ্ত রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? সমতলিক ক্ষেত্রটির কতগুলো কর্ণ আছে? 20 বাহু বিশিষ্ট একটি সুষম সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? আচ্ছা, তাহলে 20টা বাহু মানে 20টা সরলরেখা। 20টা সরলরেখা, আর হচ্ছে তোমার 20টা সরলরেখা বলছে। 20টা সরলরেখা দিয়ে কতগুলো তুমি ত্রিভুজ বানাতে পারবে এটাই বলছে। তারপর বলছে যে এই যে 20 বাহু বিশিষ্ট যে বহুভুজটা আছে সেটার কর্ণ কতগুলো হবে। তাহলে আমরা, আচ্ছা, এটা আমরা প্রথমে করি কিভাবে হবে। বাহু সরলরেখা দেওয়া আছে, সরলরেখাই তো গান করতে হবে ওটাই। কৌণিক বিন্দু তো দেওয়া নাই, সরলরেখাই তো ধরি, সরলরেখা ধরেই করি, করতে হবে ওটাই। আচ্ছা, যাই হোক, ওভাবে করি। 20টা সরলরেখা দেওয়া আছে, অবশ্যই এগুলা কি না, সমরেখ না বা সমান্তরাল না, এরকম কোনো শর্ত বলেনি। শর্ত না বললে এটা ডাইরেক্ট অ্যান্সার হবে 20C3। ঠিক তো? এতগুলো ত্রিভুজ পাবো, এটা তো করলাম। এন সংখ্যক সরলরেখা থেকে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? NC3। এখানে তো 20 বাহু আছে, তাহলে 20C3। এখন বলছে কর্ণ, কর্ণ কতগুলো হবে? একটু আগে আমরা এটা ইয়ে করলাম 20C3। 20 বাহু বিশিষ্ট মানে বহুভুজটা কি? আহ, মানে ওর তাহলে বাহু আছে 20টা, তাহলে এন সংখ্যক বাহু থাকলে আমরা বলছিলাম NC3 -20 দিতে হবে। এটা অ্যান্সার হওয়ার কথা। কি বুঝতে পারছো কি?
পরে হচ্ছে এটা করো। কি রে, কই গেল? এটা ট্রাই করো তো কি হবে। বলছে কোনো সমতলে অবস্থিত n সংখ্যক বিন্দুর মধ্যে m সংখ্যক বিন্দু সমরেখ। বাকিগুলো যেকোনো তিনটি বাকিগুলোর যেকোনো তিনটি অসমরেখ। ওই বিন্দুগুলো সংযোজন করে কতগুলো সরলরেখা আর কতগুলো ত্রিভুজ পাওয়া যাবে। এটা তো আমরা পড়লাম একটু আগে। উত্তরটা বলো খালি। ওকে, কি হবে? উম, এই আমাদের এইটা একটু বোধহয় ভুল হয়েছে রে। ভুল হয়েছে কি, যে ভুলটা হচ্ছে এখানে, যেহেতু 20 বাহু বলছে, বাহু 20টা, তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে যেরকম বললাম যে চতুর্ভুজ মানে 4টা কৌণিক বিন্দু থাকবে, তাহলে 20 বাহু যেটা সুষম ক্ষেত্র ছিল ওটার ক্ষেত্রে এরকম 20টা কৌণিক বিন্দু থাকবে। তো 20টা কৌণিক বিন্দু থেকে আমাকে কাউন্ট করতে হইতো যে কতগুলা সরলরেখা পাওয়া যাবে, 20c2। তারপর ওই সরলরেখাগুলো থেকে যতগুলো বাহু ছিল, যেহেতু 20 বাহু বিশিষ্ট বলছে, ওইগুলো বিয়োগ করতে হবে, মানে 20 বিয়োগ করতে হবে, তখন তুমি কর্ণের সংখ্যাটা পাবা। দেখো এই যে আমি এই যে একটু আগে আমরা ট্রাই করছিলাম, এই যে NC2 আমরা আসলে সরলরেখার কাউন্টটা বের করছিলাম। তারপরে এখানে 6 বিয়োগ দিছি, নাম্বার অফ যত মানে 6 তো বিয়োগ দিইনি, 4 বিয়োগ দিছিলাম, ওই যে যতগুলো আর কি বাহু ছিল ওগুলো বিয়োগ দিছিলাম। মানে আমাদের আইডিয়াটা এটা ছিল। তো এখানে যখন আমি 20 20c3 দিয়ে থেকে 20 বিয়োগ করলাম, যে এটা তো ভুল হলো, কারণ 20c3 আসলে ট্রায়াঙ্গেল সংখ্যা হিসাব করতেছিল। বুঝা পাইছো কি, এখানে 20c2 হতো, 20c2 সরলরেখা, টোটাল সরলরেখা মাইনাস বাহুগুলো বিয়োগ দিয়ে দিছি, তাহলে কর্ণগুলো পাই যাচ্ছে। বুঝতে পারছো কি, এটা একটু ভুল হয়েছিল কিন্তু। শুরু। হুম হুম। আচ্ছা, এটা কি পারতেছো না তোমরা? কি হবে এটা? n সংখ্যক বিন্দুর মধ্যে m সংখ্যক বিন্দু সমরেখ আছে। হ্যাঁ, হ্যাঁ। MC2 মাইনাস MC2 প্লাস 1 সরলরেখার ক্ষেত্রে এটা বললাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপর গুড। তারপর MC3 এখানে কি প্লাস 1 হবে? আহ, সমবিন্দু না, ঠিক আছে এখানে। না ঠিক আছে, তুমি যেটা বললা সেটাই, কারণ এখানে তো বিন্দুর কথা বলে নাই। বললে না তুমি ওটা করতে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, এই দুটো অ্যান্সার হবে। আচ্ছা তাহলে হচ্ছে ইয়া, তাহলে পরে এটা করি। বাকিগুলো যেকোনো তিনটি অসমরেখ বলতে এটা বুঝাইছে যে বাকিগুলো যেকোনো তিনটি অসমরেখ মানে এম সংখ্যক বিন্দু সমরেখ, কিন্তু আর কোনো তুমি সমরেখ পাবা না, এটা বলতেছে আর কি। যে বাকি যেকোনো তুমি তিনটা উঠাও, ওগুলো সব অসমরেখ পাবা আর কি, এটাই বলছে আর কি। এটা
কি হবে? ৭টি সরলরেখা দ্বারা সরি ৭টি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে এত, এত, এত। দেখাও যে একটি ত্রিভুজ গঠন করতে তাদের ৪টি সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় তার সংখ্যা 32। মানে এবার চতুর্ভুজ বানাইতে হবে আরকি। মানে ৪টা সরলরেখা থেকে আ সরি ৭টা সরলরেখা থেকে কত প্রকারে তুমি চতুর্ভুজ গঠন করতে পারো। তাহলে এটা একটু বলো দেখি কি হবে? এটা তো আমরা করিনি। চতুর্ভুজ গঠন তো আমরা করিনি। কিন্তু তাও তুমি একটু বলার চেষ্টা করো তো কিভাবে হবে? কি হবে? ৭টা সরলরেখা থেকে চতুর্ভুজ বানাইতে হবে। ৪টা সরলরেখা যত প্রকারে বাছাই করা যেতে পারে। এটা বলেও দিছে ৪টা সরলরেখা যত প্রকারে বাছাই করা যেতে পারে। সবই বলে দিছে। তাহলে এটা কি হবে ১ম টা? আমি কি 7C2 বলতে পারি না? সরি 7C2 কেন বলতেছি? 7C4 এতগুলা হবে। তাই না? ৭টা সরলরেখা থেকে তুমি যদি ৪টা পাইতে চাও, তোমার ৪টা মিনিমাম চতুর্ভুজ বানাইতে লাগবে ৪ হ্যাঁ, 7C4 আসতে ৩৫ তাহলে ৩২ লাগে। তাহলে কি সমস্যা? এখন আরেকটা জিনিস বুঝতে হবে যে এখানে এই যে দৈর্ঘ্যগুলা দেওয়া আছে। এখন আমরা একটা পড়তাম না ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যেকোনো ২ বাহুর সমষ্টি ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাইলে একটা ত্রিভুজ গঠন করা যাবে। নাহলে তো পাওয়া যাবে না। তাহলে এটার ক্ষেত্রে এটার সত্য হচ্ছে এটা যে চতুর্ভুজের যেকোনো ৩টি বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এটা হচ্ছে শর্ত। তাইলে চতুর্ভুজ তুমি আঁকাইতে পারবা ABCD রেখাংশ দ্বারা, নট রেখা, রেখাংশ দ্বারা। ঠিক আছে? তাহলে এখন এগুলো কিন্তু রেখাংশ। কারণ এগুলো লিমিটেড 1 1 কি বলে সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এগুলো লিমিটেড। তাহলে কি করবা? তাহলে আমাকে দেখতে হবে যে এরকম কোনো কম্বিনেশন আছে কিনা। কারণ আমি তো এখানে সব কম্বিনেশন নিছি। কারণ সবগুলাকে আমি ট্রিট করছি যে সবাই সরলরেখা। কিন্তু এগুলো আসলে আদৌ সরলরেখা না, এগুলো একটা রেখাংশ। তার মানে ওইখানে এর ভিতরে ওগুলাও আছে যেগুলোর মধ্যে এই শর্তটা খাটতেছে না। তো ওই শর্তগুলো বের করে দিই। কয়টা হয়? দেখো ১ম এ 1 যোগ 2 যোগ 3 যোগ করো। কত আসে? 6 1 2 6 আসে যেটা অবশ্যই লেস দেন 7। তার মানে আমার যে একটা কম্বিনেশন হইতো মানে 1 2 3 আর 7 নিয়ে ওই কম্বিনেশন কিন্তু এটার ভিতরে আছে। ওটা তাহলে নেওয়া যাবে না। তাহলে এটা একটা গেল যেটা আমি নিব না। ৩ টা এই ৩ টার মধ্যে সরি একটা এটা গেল যেটা নেওয়া যাবে না। আরেকটা কি 1 যোগ 2 যোগ 3 is 6 equal to 6 মানে 6 এরকম একটা কম্বিনেশন তুমি নিতে পারো না 1 2 3 হ্যাঁ আগেরটাই হলো কিন্তু ধরে নাও তুমি এবার নিছো 1 2 3 আর 6 তো ৬ আর ৬ সমান হয়ে গেল না? তাহলে এই কম্বিনেশনটাও তুমি নিতে পারতেছো না। তাহলে এটাও বিয়োগ। এটা একটা গেল বাদ। ধরে নাও কিভাবে ধরলাম? ইকুয়াল টু 6 আসতেছে। আরেকটা কি হতে পারে? আর হতে পারে ধরে নাও ১ যোগ ২ যোগ ৪ করলাম। ৬ ৭ ৭ হলো। তো এইটা কিন্তু ৭ এর ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে তুমি যেই কম্বিনেশনটা যদি এইটা নাও ১ ২ ৪ আর ৭ তাহলে এইটাও তোমার ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কারণ এই ৩ টা যোগফল এটা সমান আসতেছে। তার মানে কয়টা বিয়োগ যাচ্ছে দেখো ৩৫, 35 এই ৩ আ ৩২ এখন তুমি আর খুঁজে দেখো বাকিগুলা সবাই ভ্যালিড হবে। বাকিগুলো ভ্যালিড হবে। এটা। আচ্ছা এখানে আরেকটা আছে এটা সুন্দর। এটা ম্যাথ দেখো। এই যে এটা ম্যাথ। বলতেছে এখানে কতগুলো ত্রিভুজ আছে এই চিত্রে। এটা বাইর করতে হবে। আচ্ছা কিভাবে বের করব? তুমি অন্যভাবে চিন্তা করো যে এই চিত্র আ দিয়ে আমি কতগুলো ত্রিভুজ আঁকতে পারবো। ওভাবে চিন্তা করতে পারো। তাহলে যতগুলো আঁকতে পারবো ঠিক ততগুলাই ত্রিভুজ আছে। তাহলে এখানে আ এই যে বিন্দুগুলো পয়েন্ট আউট করা আছে অবশ্য। যে তোমার যে এই যে পয়েন্ট গুলা যেখানে ছেদবিন্দু গুলা আছে সেগুলো হচ্ছে A, B, C, D আর E। মানে এই যতগুলা রেখা আছে এখানে সবগুলো ছেদবিন্দু হচ্ছে টোটাল ৫ টা। ঠিক আছে? তার মানে এই ৫ টা বিন্দু দিয়ে তুমি তোমাকে আরকি চিন্তা করতে হবে যে কতগুলো ত্রিভুজ আঁকতে পারবে। মানে তোমাকে যখন বলছে এখানে কতগুলো ত্রিভুজ আছে তুমি তো এভাবেই চিন্তা করবা যে এইটা একটা ত্রিভুজ, তারপর এইটা একটা, তারপর এটা একটা, তারপর এটা একটা। তার মানে
5c3 মাইনাস 3c হইছে আরেকটা আছে। 3c3 তুমি এই তিনটার সমরেখ এই জন্য বলছো তাই তো? এখানে তো আর সমরেখ তাহলে এটা বের। আরেকটা মাইনাস 3c, হ্যাঁ এটাই উত্তর। আচ্ছা তাহলে আমরা এক্সপ্লেন করি কি বলছে জিনিসটা, যে তোমাকে আগে বের করো যে তোমার টোটাল কৌণিক বিন্দুগুলো কয়টা আছে। ৫টা আছে, ওটা পয়েন্ট আউট করে দিছি। তো তুমি যখন ত্রিভুজ আঁকবা বা ত্রিভুজ কাউন্ট করবা, তুমি অবশ্যই কৌণিক বিন্দুগুলো ধরে ধরে কাউন্ট করবা। এটা এরকম করে। তার মানে আল্টিমেটলি কি করতেছো? তুমি কৌণিক বিন্দুগুলা দিয়ে তুমি যদি এই ৫টা কৌণিক বিন্দুতে যতগুলো ত্রিভুজ তুমি আঁকতে পারবা, সেটা তুমি করতে পারো। সেটাই হচ্ছে তোমার যতগুলো ত্রিভুজ আছে। তো সেটা তো আমরা করতে পারি। পারি না? আমার কাছে ৫টা কৌণিক বিন্দু দেওয়া আছে। তার মধ্যে আর সেখান থেকে কতগুলো ত্রিভুজ আঁকা যাবে সেটা তো আমরা পড়ে আসছি। যে ৫টা কৌণিক বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে 5c3 সংখ্যক ত্রিভুজ পাওয়া যাইতে পারে। তো এখানে আবার একটা ওই যে লিমিটেশন গুলো চলে আসলো, যে এখানে BDC বিন্দু তো সমরেখ, AED তো সমরেখ। তাহলে এখানে সমরেখ কয়টা কয়টা করে আছে? এই তিনটা, এই তিনটা। এই যে ওই যে অর্ণব বলছিল যে এখানে যদি ভাইয়া আরেকটা সমরেখ থাকে তাহলে কি হবে? তো এই যে দেখো, BDC এরা সমরেখ, ADE এরা সমরেখ। তাহলে ২ জনের জন্য কাউন্ট করতে হবে। মানে ৩টার বিন্দুর জন্য তাইলে একটার জন্য 3c3 কাউন্ট করলাম, এটা বিয়োগ দিলাম। আর আরেকটার জন্য আরেকটা 3c3 এটা বিয়োগ দিলাম। এটা আমরা ওই আলোচনাও করছিলাম পড়ানোর সময়। এই আরকি এটা উত্তর। বুঝতে পারছো কি? আচ্ছা ওকে। তাহলে এরপরে এটা তো হলো। আরো কয়েকটা প্রশ্ন সলভ করব। আচ্ছা, এটা হলো তোমার বিন্যাস সমাবেশ অধ্যায়। একটু দাঁড়াও। বিন্যাস সমাবেশের এটা হচ্ছে ত্রিভুজের অঙ্কগুলো বই। আমি আর কি আজকে অঙ্কগুলো আগে থেকে নিয়ে আসিনি, এটা সমস্যা। নাহলে তো তাড়াতাড়ি হয়ে যেত। কারেন্টটা চলে যাওয়াতে ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখো অনেকগুলো ম্যাথ আছে। এই যে দেখাই এখান থেকে। এগুলো প্রত্যেকটা তোমরা পারার কথা। এই যে এখানে। আচ্ছা তো আমি একটু পড়ে যাই, তোমরা আর কি বলেও যে পারবা কিনা। যেমন প্রথমটা এ নম্বরটা পারবা? পঞ্চভুজ আছে, মানে ৫টা বাহু বিশিষ্ট একটা পঞ্চভুজ তো বুঝতেছো, ৫ বাহু। কর্ণের সংখ্যা বের করতে বলছে। পারার কথা কি হবে? 5c2, 5c2 থেকে ৫ বিয়োগ 5c2 5c2 হচ্ছে টোটাল ৫টা কৌণিক বিন্দু পঞ্চভুজের। কতগুলো রেখা সম্ভব? ৫টা বিন্দু দিয়ে ২টা করে 5c2 সংখ্যক রেখা সম্ভব। তার মধ্যে পঞ্চভুজের ৫টা বাহু বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে বাকিগুলো কর্ণ। ঠিক আছে তো? হ্যাঁ, এটা ওই যে আমরা যখন চতুর্ভুজটা পড়তেছিলাম না, তখন কি পড়লাম? ৪টা কৌণিক বিন্দু আছে চতুর্ভুজের। তো আমরা বের করলাম যে ৪টা কৌণিক বিন্দুতে কতগুলা ঠিক রেখা পাওয়া যাবে। তাহলে 4c2, সেখান থেকে আমরা ৪ বিয়োগ দিলাম কেন? কারণ ওই যে ৪টা বাহু আছে। তাহলে এখানে পঞ্চভুজের ৫টা কৌণিক বিন্দু। তাহলে টোটাল কতগুলো রেখা আঁকতে পারবা? 5c2, তার মধ্যে ৫টা তো বাহু। ওই ৫টা বাহু বিয়োগ, তাহলে তোমার থাকতেছে কর্ণগুলা।
এর সূত্র আর কি, সূত্র হিসেবে মনে রাখো বা এমনি অ্যানালজি করে মনে রাখো, যেটাই হোক। 5c মানে nc2 - n, এটা হবে উত্তর, মানে সূত্র। আচ্ছা, তারপর এটা তো আমরা করলাম একটু আগেই। তারপর দেখাও যে n বাহু বিশিষ্ট একটি বহুভুজের এতগুলো কর্ণ আছে। তো একই জিনিস, সূত্র কোনটা লাগাবা? nc2 - n। এখন এই nc2 সমান আমরা পড়ছি না, কি পড়ছি মনে আছে তো? n × n - 1 পর্যন্ত যাব, আর এখানে 1 থেকে 2 পর্যন্ত যাব, -n। তাহলে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে দেখবে এই যে এটা চলে আসার কথা। দেখি সে কিনা। 3n n - 1 -3n। তাহলে এখান থেকে যদি তুমি n টা কমন নাও, n মাইনাস আসলো না কেন? আচ্ছা, এখানে 2 আছে, সরি। 2, আচ্ছা হ্যাঁ 3 হয়ে গেছে। n n - 1 - 2n, এটা ইকুয়াল টু ওই যেটা দেওয়া আছে ওটা চলে আসবে। ঠিক আছে, সূত্রটা ফেলছে না আর কি। nc2 - n, এই যে যেটা একটু আগে বললাম আমি, n সংখ্যক বাহু থেকে কতগুলা কর্ণ পাওয়া যাবে। তারপর বলছে যে এই দেখাও যে এর কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা বোধহয় নাকি, হ্যাঁ সংযোগ রেখার দ্বারা এত সংখ্যক বিভিন্ন ত্রিভুজ গঠন করা যেতে পারে। মানে এই যে কৌণিক বিন্দু কয়টা হবে? nটা। n বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দু হবে n। তাহলে সেগুলো দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবা, সেটা হবে nc3। nc3, তার মধ্যে অবশ্যই আর কোনো শর্ত নেই। এখন nc3 কে তুমি লিখতে পারো n ইন্টু n-1 n-2, 3 পর্যন্ত যাবা, আর এখানে 1 থেকে 2 ইন্টু 3, দেখো এটা চলে আসছে 1/6 n ইন্টু n-1 n-2। ঠিক আছে তো? ঠিক আছে। তো এখানে আরো অনেকগুলো আছে, আশা করি তোমরা পারবে। এগুলো তুমি অবশ্যই ট্রাই করবা বাসায়। তুমি বাসায় ট্রাই করবে আর কি, SW হোমওয়ার্ক এগুলা, ওই যে যেগুলো পড়লাম ওগুলা দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের গতকালের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলা একটা দুইটা দেখাই দিই আর কি। জিনিসগুলো কি মনে আছে? ওই যে টু টু দি পাওয়ার কি জানি ছিল, n-1, n+1, n, এই যে কমপক্ষে একটি, এই জিনিসগুলা মনে আছে? লাস্টে আর কি আলোচনা করছিলাম গত ক্লাসে। আহ, গত ক্লাসটা হচ্ছে আমরা, তোমাদের কি, কিরে ঘুম টুম ধরছে নাকি তোমাদের? পাচ্ছিল না? আচ্ছা, আমি কি একসাথে লিখে দিয়েছিলাম তো মনে হচ্ছে, কোথায় এইটা? আচ্ছা, এই যে বিন্যাস সমস্যার অঙ্কগুলা, মানে কি বলবো, এতগুলো টাইপ, প্র্যাকটিস না করলে একদম পুরা সম্ভবই। আরেকটা কই, আরেকটা তো ছিল, একটা ছিল না, এটা লিখে দিই না, এই তো। এই দুইটা ছিল আমাদের কাছে একসাথে কত, এইগুলা। প্রথমটা কি, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবারে অন্তত একটি জিনিস নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা 2n-1। ওই যে দাওয়াত দেওয়ার কথা বলছিলাম আমরা, 6 জনকে দাওয়াত দিতে হবে। কতভাবে একজন মানুষকে 6 জনকে দাওয়াত দিতে পারে? 6 জনকেও দিতে পারে, একজনকেও না দিতে পারে, এরকম করে করে আমরা এটা করছিলাম। আর এটা ছিল। আর প্রতিবারে যদি অন্তত 8টি জিনিস থাকে, এটা আমরা এটাও লিখছিলাম। তো মূলত এই তোমাকে যদি বলে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে গঠিত সমবেশ সংখ্যা কত হবে, তাহলে তুমি বলবা 2n।
এটা কিভাবে আসছে এটা ব্যাখ্যা আমরা করছি। আর -1 টা কেন দেওয়া হইছে? যে অন্তত একটি ওইটা বিয়োগ দেওয়া, অন্তত একটি যখন বলছে তখন -1 টা বিয়োগ দিতে হইছে। কারণ হচ্ছে অন্তত একটি যখন বলছে তখন হচ্ছে আমরা ওই যে একটা কেস কাউন্ট করছিলাম যে সবাইকে নিব, ওই কেসটা বিয়োগ আ দিতে হবে। আর নিচের যে সূত্রটা দেখতেছো এই ছোট করে এখানে, এটা, এটাতে বলছে যে n সংখ্যক একই জিনিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আ সমাবেশ হবে n+1, n+1 আর যদি কমপক্ষে একটা থাকে তাহলে হবে শুধু n, এটা হবে সমাবেশ সংখ্যা। তো এগুলা দিয়ে কয়েকটা অঙ্ক আছে। আমি অঙ্কগুলো এই যে ওইদিন বেশি প্র্যাকটিস করাতে পারি নাই। আ এই যে এইগুলো অঙ্ক তুমি করতে পারো প্র্যাকটিস। আমি কয়েকটা দিয়ে দিই এখানে। অর্ণব, এই যে এই নম্বরটা অ্যান্সার করো তো জলদি। কি হবে অ্যান্সার? একজনের কাছে ওএমআর শিট আছে, 20টা ছোট বৃত্ত আছে, কি করতে হবে? ফিল করতে হবে। কমপক্ষে একটা বৃত্ত কতভাবে ভরাট করা যাবে? মানে জিনিসটা হচ্ছে এই যে ওএমআর শিট আছে না? ওএমআর শিটে অনেকগুলো এরকম একটা ওএমআর শিট। কত এই যে ওএমআর শিট আছে। অনেকগুলো এখানে বৃত্ত আছে আরকি ধরে নাও। ভরাট করবে আরকি। হ্যাঁ? 20টা বৃত্ত আছে ধরে নাও। তো একজন চাইলে ২০টা ২০টা ২০টার মধ্যে সে কি করলো? যে সে চাইলো যে ৫ টা আমি ভরাট করব খালি। এইটা, এটা, এটা, এটা আর এটা। তো তারপর বলল যে আমি বৃত্ত ভরাট করব হচ্ছে উম ২ টা ১ টা। মানে সে কেস করতে পারে। সে সবগুলা যে নিবে এরকম না। তাইলে কোনটা পড়তেছে? এই যে এটা, এই কেসটা পড়তেছে না? এই যে n সংখ্যক ভিন্ন, ভিন্ন জিনিস থেকে অন্তত একটি জিনিস নিয়ে গঠিত সমবেত সংখ্যা, এটা পড়তেছে না? এটা কখন ছিল? যে অনেকগুলো যখন কেস হইতো, ২০ টা ছোট, ছোট বৃত্ত তোমাকে ভরাট করতে বলছে। একটি সারিতে ২০ টি ছোট বৃত্ত আছে। মানে একটা সারিতেই আছে আরকি। তো এখন তো কোনগুলাকে নিবা? মানে ২০ টা বৃত্তের মধ্যে ধরে নাও 1, 2, 3, 5, 6 মার্ক করা আছে। তো তুমি ধরে নাও আ যেকোনো ৫ টা, ১ম এ ধরে নাও তুমি চাচ্ছ যে ৫ টা তুমি করতে পারবা। ৫ টা ভরাট করবা। এখন তুমি কোন ৫ টাকে নিবা? সেটা তো তোমার উপর। তাহলে সেটা হবে NC5, মানে 20C5। এরপর তুমি চাইলে যে ৪ টা বৃত্ত ভরাট করবা। তাহলে 20C4। এরপর তুমি চাইলে যে ৩ টা বৃত্ত ভরাট করবা। 20C3। এরকম হয় না? তো এখন এইটাকে তো আমরা একবারে লিখতে পারতেছিলাম। যে এটা কি হবে? 2 টু দি পাওয়ার n যতগুলা থাকবে 20 মাইনাস হবে 1। মানে ঘটনাটা রিলেট করতে পারতেছি কিনা এটাই আরকি সবচেয়ে বড় কথা আরকি। যে এই সূত্রটা কখন আমি ফেলবো? n সংখ্যক ভিন্ন, ভিন্ন জিনিস থেকে অন্তত একটি যখন বলবে, কখন? যখন তুমি দেখতেছো n সংখ্যক ভিন্ন, ভিন্ন জিনিস আছে এবং আমার কাছে কেস চলে আসছে অনেকগুলো। যে আমি একটাও করতে পারতেছি। যেমন বৃত্ত ভরাট করার কথা যেটা বললাম। যে তোমার ওই যে ১ থেকে ২০ পর্যন্ত ধরে নাও কাউন্ট করা আছে প্রত্যেকটা বৃত্ত। এখন কেউ চাইলে যে আমি শুধু ৫ টাই ভরাট করব। সে ৫ টারই আনসার পারে। তো এখন কোন ৫ টা পারে সেটা তো বাছাই করতে হবে আগে। তাহলে ওইটা একটা বাছাই। ৪ টা করলে সেটা একটা বাছাই। ৬ টা করলে সেটা একটা বাছাই। এরকম করে, করে এট লিস্ট তাকে একটা দিবে NC1, সেটাও একটা বাছাই। তো এই প্রত্যেকটা বাছাইকে কি যোগ করছিলাম না আমরা? আমার কি মনে পড়তেছে কিনা বলো? তাহলে এইটা তো আমরা একবারে সূত্র হিসেবে নিয়ে আসছিলাম। 2 ইনটু 20 মাইনাস 1। ঠিক আছে? তোমার কি অঙ্কটা ক্লিয়ার হইছে? আচ্ছা, স্বর্গত একটু ধরে নাও দেখেন, এজন্য আর একটু কঠিন লাগবে। হ্যাঁ, হ্যাঁ। কমপক্ষে একটি বৃত্ত ভরাট করতে হবে। এজন্য 2 টু দি পাওয়ার 20 যেটা আসতো, ওটাতে আমরা ওই কেসটাও নিতাম যেখানে সে কোনটাই ভরাট করে নাই। তো এই একটা বিয়োগ দেওয়া হইছে ওইটা কেসকে বাদ দেওয়ার জন্য। কারণ কমপক্ষে তো একটা করতেছে।
তাহলে ওই কেসটা নেওয়া যাবে না, 2 টু দি পাওয়ার 20 থেকে এক বিয়োগ দিতে হবে। এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার, 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1। বুঝতে পারছো কি? এটা আমরা গতদিন পড়ছিলাম আর কি। ওকে, ঠিক আছে তাহলে। এই বি নম্বর অঙ্কটা তুমি বাসায় ট্রাই করবা। আর হচ্ছে এই চ্যাপ্টারটা মোটামুটি সবকিছু আমরা পড়ছি, আরেকটা জিনিস আছে, ছোট জিনিস, ওটা পড়ানো উচিত ছিল। ওটা এর পরের দিন পড়াই দিব, সমস্যা নাই। আর এরপর দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেকেন্ড পেপার দিয়ে শুরু করব, ঠিক আছে? যদি সবকিছু ঠিক থাকে আমরা সেকেন্ড পেপার শুরু করব। এই অধ্যায়ের আরেকটা ছোট টপিক। হুম, জটিল সংখ্যা শুরু করব যদি সবকিছু ঠিক থাকে। আমরা জটিল সংখ্যা মানে ওটা শুরু করতে হবে। আর হ্যাঁ, কোনটা? ওটা পুরোটা শেষ হয়নি। ওটা হচ্ছে কি, তোমাদের একটা গ্রাফের একটা মানে আমাকে ক্লাস নেওয়া উচিত। মানে ওটা, ওই ক্লাসটা আমি নিব ভাবতেছি, কারণ ওটা আমার টাইম লাগবে। অ্যাটলিস্ট আমার 2 ঘন্টা সময় লাগবে তোমাদেরকে ওই পুরা সবকিছু একসাথে দেওয়ার জন্য। তো ওটা আমি প্ল্যান করে রাখছি, ওটা নিব। মানে ওটা ওভারঅল আর কি, ওই ক্লাসটা যদি করো তাহলে দেখবা যে তোমার পুরা ম্যাথটা, চতুর্গণিতে ওই পুরা জিনিসগুলো কাজে লাগবে। তো ওটা তুমি, তো আমি নিয়ে নেবো কোনো একদিন শুক্রবারে করে। ফাংশন চ্যাপ্টারটা ছিল না, ফাংশন চ্যাপ্টারে তোমার গ্রাফের কিছু জিনিসপত্র ছিল। গ্রাফ গ্রাফ আঁকতে হইতো। তো ওই গ্রাফ নিয়ে আমাদের একটা ক্লাস লাগবে। বিভিন্ন ফাংশনের গ্রাফ দেখবো আমরা, যেমন লগারিদমিক ফাংশন, সূচকীয় ফাংশন, সাইন ফাংশন, ট্রিগোনমেট্রিক ফাংশন, ইনভার্স ফাংশন, প্রত্যেকটারই গ্রাফ দেখবো। কিভাবে অ্যাপ্রোচ করা যায়, গ্রাফটা দেখে কিভাবে কি কি আইডিয়া নেওয়া যায়, সবকিছু দেখবো ওই দিন। তো ওইটা একটা 2 ঘন্টা ক্লাস লাগবে আর কি আমার। ফাংশন চ্যাপ্টারটা বাকি বাদ এমনি অঙ্ক টঙ্ক করতে পারবো তোমরা, সমস্যা নেই। আর ইয়া কি বলে,